ওয়েলকাম টু SM বায়োলজি। এই ভিডিওটাতে মূলত আমরা আলোচনা করব প্লাজমা থেরাপির বিষয়ে। অলরেডি আমরা প্রত্যেকেই নিউজে শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে প্লাজমা থেরাপির দ্বারা কোভিড-19 কিওর করা সম্ভব হচ্ছে। তা এটা কি আদেও পসিবল? অর্থাৎ প্লাজমা থেরাপির দ্বারা কি কোভিড-19কে কিওর করা যেতে পারে? আর এই প্লাজমা থেরাপি জিনিসটা কি? আবার অনেক সায়েন্টিস্ট বা অনেক ডক্টর বা কিছু ইনস্টিটিউশন এমনও বলছে যে প্লাজমা থেরাপি কিন্তু হিউম্যান বিংস অর্থাৎ মানুষের উপর একটা খারাপ প্রভাব ফেলতে চলেছে, একটা ভয়ঙ্কর রকম খারাপ প্রভাব ফেলতে চলেছে। তা এই তিনটে বিষয়ের কথাই আমরা মূলত এই ভিডিওটাতে আলোচনা করব। প্রথমত আমরা যদি প্লাজমা থেরাপি কি সেটার বিষয়ে জানার চেষ্টা করি, তা সেটা জানতে গেলে আগে আমাদের তিনটে টার্ম ক্লিয়ার করতে হবে, তিনটে শব্দের সঙ্গে আমাদের পরিচয় করে নিতে হবে, যে শব্দগুলোকে কিন্তু বর্তমান সময়ে আমাদের প্রত্যেককেই শুনতে হচ্ছে নিউজে। প্রতিনিয়ত কিন্তু শব্দগুলো আমরা শুনছি, যার মধ্যে একটা হচ্ছে অ্যান্টিজেন, নাম্বার সেকেন্ড হচ্ছে অ্যান্টিবডি, আর নাম্বার থার্ড হচ্ছে ইমিউনিটি বা ইমিউন সিস্টেম। এই তিনটে টার্ম কিন্তু প্রতিনিয়ত আমরা নিউজের মাধ্যমে শুনতে পাচ্ছি। তাই তিনটে টার্মের বিষয় আগে ক্লিয়ার করা দরকার, দেন আমরা কিন্তু প্লাজমা থেরাপি কি সেটা জানতে পারবো। প্রথমত অ্যান্টিজেন। অ্যান্টিজেন জিনিসটা কি? অ্যান্টিজেন হচ্ছে যে কোনো ফরেন পার্টিকেলকেই বলা হয়, যে কোনো বহিরাগত যদি কোনো কণা আমাদের দেহের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ যে কণাটা আমাদের দেহের মধ্যেকার নয়, বাইরে থেকে দেহের মধ্যে প্রবেশ করছে, তখন সেই বহিরাগত বা বি জাতীয় পদার্থটাকে বা কণাটাকে আমরা কিন্তু অ্যান্টিজেন বলবো। এবং যেটা হয় অ্যান্টিজেন নর্মালি প্রোটিন প্রকৃতির হয়, প্রোটিনেসিয়াস নেচারের হয়। অ্যান্টিজেন মানেই সাধারণত সেটা একটা প্রোটিন যেটা দেহের বাইরে থেকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করে। প্রোটিন ছাড়াও কিন্তু অন্যান্য প্রকৃতিরও হতে পারে, কিন্তু মেনলি প্রোটিন প্রকৃতিরই হয়। এবং সেই প্রোটিনটা কি হয় না, দেহের ভেতরে প্রবেশ করলে আমাদের বডি একটা নতুন প্রোটিন তৈরি করে। আমাদের বডিটা যে প্রোটিনটা তৈরি করলো সেই প্রোটিনটাকে বলা হয় অ্যান্টিবডি। আর যে প্রোটিনটা বাইরে থেকে আমাদের দেহের মধ্যে প্রবেশ করলো বলে আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডি নামক প্রোটিন, সেই বহিরাগত প্রোটিনটাকে বলা হয় কিন্তু অ্যান্টিজেন। এই যে যখনই কোভিড ইনফেকশন একটা ব্যক্তির ক্ষেত্রে দেখা দিচ্ছে, তার মানে তার দেহে কিন্তু সেই কোভিড ভাইরাসের বাইরে যে প্রোটিন জাতীয় যে কুড়ির ন্যায় গঠনগুলো রয়েছে, আমরা কোভিড-19 তো ছবি দেখেছি, সেই ইমেজে আমরা দেখেছি যে ওর যে সারফেস, বাইরের যে তল, সেই তলের উপর কিন্তু ছোট ছোট প্রোটিন জাতীয় গুটি রয়েছে। সেই গুটিগুলোই আমাদের যখনই ভাইরাসটা দেহে প্রবেশ করছে, তখন তার সঙ্গে সেই প্রোটিন জাতীয় গুটিগুলো প্রবেশ করছে, সেইগুলোই কিন্তু হচ্ছে অ্যান্টিজেন। আর সেটা প্রবেশ করার সঙ্গে সঙ্গে অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে আমাদের বডির মধ্যে একটা বিশেষ তন্ত্র আছে, যেটা কিন্তু সেই অ্যান্টিজেনকে মারার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডিও কিন্তু একটা প্রোটিন জাতীয় পদার্থ। তাহলে আমরা অ্যান্টিজেনকে কি বলতে পারি? অ্যান্টিজেন হচ্ছে অ্যান্টিবডি জেনারেটিং সাবস্টেন্সেস, অর্থাৎ অ্যান্টিজেন দেহে প্রবেশ করলে তবেই অ্যান্টিবডি তৈরি হয়। এই গেল অ্যান্টিজেন আর অ্যান্টিবডির বিষয়। এরপর দ্বিতীয় হচ্ছে ইমিউন সিস্টেম। এই যে অ্যান্টিজেন প্রবেশ করলো, অর্থাৎ করোনা ভাইরাস প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার বাইরে থাকা সারফেস যে প্রোটিন সেগুলো প্রবেশ করলো, মানে অ্যান্টিজেন প্রবেশ করলো, তখন আমাদের বডির মধ্যে থেকে যখন অ্যান্টিবডি তৈরি হবে, এই টোটাল ব্যাপারটাকেও বলা হয় ইমিউনিটি। এবার দেখা যাক আমাদের মধ্যে দুই রকম, আমরা বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা দুটো বিষয় জেনে নেব। আমরা দুটো ধরে নিচ্ছি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বি আর একটা ধরছি আমরা ইন্ডিভিজুয়াল এ। দুজন, এই যে ইন্ডিভিজুয়াল এ, এটা একটা ইয়ং পারসন, অর্থাৎ অল্প বয়স্ক, আর এটা একজন ওল্ড পারসন, একটা বয়স্ক ব্যক্তি। তা ইয়ং অর্থাৎ কম বয়সীদের ক্ষেত্রে যেটা হয়, ইমিউনিটি হয় কিন্তু স্ট্রং। ইমিউনিটি থাকে, তার মানে অ্যান্টিজেনের বিরুদ্ধে খুব দ্রুত বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে পারে, এবং যার দ্বারা কিন্তু অ্যান্টিবডিটাকে কিল করে দেয়। তার ফলে তার ডিজিজ হওয়ার সম্ভাবনা কম, যেটা আমরা দেখতে পাচ্ছি যে কম বয়সীদের ক্ষেত্রে এই কোভিড-19 হওয়ার যে চান্স, প্রবাবিলিটি কিন্তু অনেকটাই কম। আর বয়স্কদের ক্ষেত্রে কি হয় না, ইমিউনিটিটা হয় উইক ইমিউনিটি। তারপরে দুটো ইন্ডিভিজুয়ালকে নিয়েছি। ইন্ডিভিজুয়াল এ খুবই অল্প বয়স্ক, যার ক্ষেত্রে ইমিউনিটিটা খুবই স্ট্রং। আর একজন বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে, বা বয়স্ক না হয়ে একজন স্বল্প বয়স্ক হতে পারে যদি সে আক্রান্ত হয়,
তার শরীরে কোনো রোগ আছে, তার হার্টের প্রবলেম আছে, তখনও কিন্তু তার ইমিউনিটিটা হয় উইক, দুর্বল প্রকৃতির। তা এবার যেটা দেখা যাচ্ছে যে যখনই এই দুজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল বি এবং ইন্ডিভিজুয়াল এ, দুজনই যখন কোভিড ইনফেকশনে আক্রান্ত হয়েছে, তখনই আমরা দুজনকেই বলবো কিন্তু কোভিড পজিটিভ। কিন্তু দেখা যায় কি না, এই যে ইয়ং ইন্ডিভিজুয়ালটা রয়েছে যার ক্ষেত্রে ইমিউনিটি স্ট্রং, তার মানে কোভিড ভাইরাস প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার যে সারফেস প্রোটিন গুলো রয়েছে, যেগুলো অ্যান্টিজেন হিসেবে দেহের মধ্যে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু ওই 14 দিন মতন সময় লাগে দেহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হতে। তাহলে দেহে প্রবেশ করেছে কি অ্যান্টিজেন, যেটা একটা ফরেন প্রোটিনেসিয়াস পার্টিকেল, অর্থাৎ বাইরে থেকে আগত প্রোটিন জাতীয় কণা, সেটা প্রবেশ করার কারণে 14 দিনের মাথায় কিন্তু দেহের মধ্যে অ্যান্টিবডি উৎপন্ন হচ্ছে। এবং এই 14 দিন বা 2 সপ্তাহ এইরকমই মোটামুটি সময়টা লাগে। সেই জন্যই কোয়ারেন্টাইন টাইমটাকে 14 ডে করা হয়েছে, 14 দিনের, মানে যতদিন না অ্যান্টিবডি তৈরি হচ্ছে ততদিন তাকে একটা মানে আইসোলেশনের মধ্যে রাখা হচ্ছে। এই অ্যান্টিবডি যে তৈরি হলো, এই যে প্রক্রিয়াটা, এটা কিন্তু একজন স্বল্পবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে খুবই দ্রুত হয়। সেই জন্যই আমরা বলছি তার ইমিউনিটিটা হাই বা স্ট্রং ইমিউনিটি তার। আর এই প্রক্রিয়াটা একজন বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বা রোগাক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কিন্তু খুবই ধীরে ধীরে দেখতে পাওয়া যায় বা খুব স্বল্প পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। তাই কিন্তু ওই কোভিড ভাইরাসের প্রবেশের কারণে অ্যান্টিবডি স্বল্প মাত্রায় এবং বেশিক্ষণ সময় নিয়ে ফেলছে তৈরি করতে, তাই কিন্তু রোগ দ্বারা সংক্রামিত হয়ে মৃত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে, লড়াই করার ক্ষমতাটা কম। তা এই হচ্ছে দুটো বিষয়। আর প্লাজমা থেরাপিটা কি না, প্লাজমা থেরাপি যখন এই যে ইয়ং ইন্ডিভিজুয়াল, এর ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি করোনা ভাইরাস প্রবেশ করেছে ইন্ডিভিজুয়াল এর দেহে, তখন ইন্ডিভিজুয়াল এর দেহের যে ইমিউন সিস্টেম, সেই ইমিউন সিস্টেম কি করবে না, অ্যান্টিবডি তৈরি করবে। সেই অ্যান্টিবডিটা কোথায় থাকে, দেহের কোন জায়গায় অ্যান্টিবডিটা পাওয়া যাবে, কোথায় গেলে দেখতে পাবো যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার জন্য আমাদের ব্লাডে আসতে হবে, ব্লাড অর্থাৎ রক্তে আসতে হবে। রক্তের মূলত আমরা জানি দুটো পার্ট হয়, একটা হচ্ছে কর্পাসকেলস বা রক্ত কণিকা, আর একটা হচ্ছে প্লাজমা বা এটাকে বলা হয় রক্তরস। রক্ত কণিকা তোমরা পড়েছি 3 প্রকারের হয়, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এই যে প্লাজমা, এই প্লাজমাতে আমরা পাবো কিন্তু অ্যান্টিবডিটা, যে অ্যান্টিবডিটা ওই ভাইরাসের মাধ্যমে প্রবেশ করা অ্যান্টিজেন, এই করোনা ভাইরাস যখন প্রবেশ করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যান্টিজেন প্রবেশ করছে, সেই অ্যান্টিজেনটাকে এই অ্যান্টিবডিটা গিয়ে কিন্তু নষ্ট করে দেবে। অ্যান্টিজেনটা কোনটা, অ্যান্টিজেন হচ্ছে ফরেন পার্টিকেলটা, নষ্ট করে দিল, তাহলে কিন্তু রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বা ইনফেকশনটাকে মানে খুব স্বল্প সময়ের মধ্যে কিওর করে দেওয়া যাচ্ছে। কার ক্ষেত্রে না, অল্প বয়স্ক ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে, এবং হেলদি পার্সন অবশ্যই হতে হবে। তা প্লাজমা থেরাপিটা কিনা, প্লাজমা থেরাপি হচ্ছে এই যে ব্যক্তি যার বয়সটা স্বল্প এবং হেলদি, তার রক্তরসে তৈরি হওয়া অ্যান্টিবডিটাকে নিয়ে এই যে বয়স্ক ব্যক্তি তার দেহের রক্তের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এই টোটাল প্রক্রিয়াটা। তার মানে প্লাজমা থেরাপির ক্ষেত্রে একজনকে হতে হয় ডোনার। কাকে ডোনার করা হবে না, যার ক্ষেত্রে বয়সটা স্বল্প হবে, রোগ মুক্ত হবে, হেলদি হবে, তবেই সে দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে পারে। সেই অ্যান্টিবডিটা কিন্তু উইক ইমিউনিটি যাদের, তাদের দেহের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হবে। তাহলে প্লাজমা, সেই প্লাজমার মধ্যেই রয়েছে অ্যান্টিবডিটা, সেই অ্যান্টিবডিটা মানে প্লাজমাটাকে সংগ্রহ করে ঢোকানো মানে তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিটাও প্রবেশ করবে। তাহলে সেই অ্যান্টিবডি গিয়ে প্রবেশ করা মানে এই ব্যক্তিটার দেহে যে ভাইরাসগুলো প্রবেশ করেছে, সেই ভাইরাসগুলোর অ্যান্টিজেনগুলোকে কিন্তু কিল করবে, তবে এই ব্যক্তিটাও কিন্তু তখন দেখা যাবে সুস্থ হয়ে যাবে। এই যে টোটাল প্রসিডিওরটা, একজন ডোনার আর একজন হচ্ছে রেসিপিয়েন্ট, একজন দান করবে প্লাজমা, তবে অবশ্যই বারবার বলা হচ্ছে দাতাটাকে হতে হবে কিন্তু সুস্থ, স্বাভাবিক এবং খুবই স্বল্প বয়সী হতে হবে, যার দেহে দ্রুত অ্যান্টিবডিটা তৈরি হয়েছে। সেই প্লাজমাটা, রক্তরসে যে অ্যান্টিবডিটা, সেটা নিয়ে গিয়ে দিয়ে দিতে হবে একজন উইক ইমিউনিটি বা লো ইমিউনিটির যে ব্যক্তি, যার সংক্রমণ ঘটেছে তার দেহে, তাহলেই কিন্তু রোগটাকে কিওর করা যাবে। তাহলে যে প্রশ্নটা উঠছে যে প্লাজমা থেরাপির দ্বারা কি কোভিড-19 কে কিওর করা সম্ভব, অবশ্যই করা সম্ভব।
এবং এই টেকনিকটা, এই প্রযুক্তিটা শুধুমাত্র এই কোভিড-19 ক্ষেত্রেই নয়, এটা পূর্বেও কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। যখন সাপে কামড়ায় কাউকে, স্নেক বাইট হয়, তখনও কিন্তু সেই সাপে কামড় দিয়েছে যাকে, তার ট্রিটমেন্ট কিন্তু এই টেকনোলজির দ্বারাই করা হয়, প্লাজমা থেরাপি টেকনিকের দ্বারা। তার মানে এটা কিন্তু পূর্বেও প্রয়োগ করে বহু রোগ কিওর করা গেছে। তাই এক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো একটা উপায় বলে ধরা যেতেই পারে। বেশ কিছু ইনস্টিটিউট তারা কিন্তু জানাচ্ছে যে এই প্লাজমা থেরাপি মানুষের জন্য কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে। তা সেইটা যে বলছে, এটার পিছনে কতটা বিষয়টা সত্য বা কতটা ঠিক, সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এই যে ব্যক্তিটা যার ইমিউনিটিটা স্ট্রং ছিল, তার দেহের প্লাজমাটা আমরা কালেক্ট করলাম, কেননা সেই প্লাজমাতে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি করেছে কোভিড ভাইরাসের অ্যান্টিজেন গুলোকে নষ্ট করার জন্য। তা সেই যে অ্যান্টিবডিটা তৈরি হয়েছে, তার দেহে এইটা ছাড়া অন্য যদি কোনো ভাইরাস প্রবেশ করে থাকে সেই ব্যক্তিটার দেহে, হয়তো সে জানে না অন্য কোন একটা ভাইরাস প্রবেশ করেছে, তাহলে সেই ভাইরাসটাকে মারার জন্যও কিন্তু ওই ব্যক্তিটার দেহে অন্য অ্যান্টিবডি তৈরি হবে, অন্য অ্যান্টিবডি, সেগুলোও কিন্তু প্লাজমার মধ্যে রয়েছে। তো দেখা যাচ্ছে কি না, যখন এই স্ট্রং ইমিউনিটির ব্যক্তিটার কাছ থেকে প্লাজমাটা সংগ্রহ করে উইক ইমিউনিটির ব্যক্তিটার কাছে দেওয়া হচ্ছে, তখন কিন্তু এই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার অ্যান্টিবডিটা প্রবেশ করছে, সেটা তাকে রোগটা সারিয়ে তুলতে সাহায্য করবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য ভাইরাসকে মারার যে অ্যান্টিবডি, সেই ভাইরাস তো এর দেহে প্রবেশ করেনি, তাহলে সেই অ্যান্টিবডি যদি এর দেহে প্রবেশ করে, তখন কিন্তু সেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। কাজ করে কি হবে না, এই ব্যক্তির দেহে আবার অন্যান্য বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা থাকছে। তাহলে আমরা যেটা বলা হচ্ছে যে এই প্লাজমা থেরাপির একটা খারাপ দিকও রয়েছে, এটা কিন্তু একবারে মিথ্যা বিষয়টা নয় বা একদম উড়িয়ে দেওয়ার বিষয় নয়, এটাও কিন্তু একদম সত্যই। তথাপি প্লাজমা থেরাপি কোভিড-19 কিওর করার জন্য একটা ভালো টেকনোলজি বলা যেতেই পারে। তাহলে আমরা মূলত তিনটে বিষয় আশা করছি জানতে পারলাম। নাম্বার 1, প্লাজমা থেরাপি কি। নাম্বার 2, এই প্লাজমা থেরাপির গুড এফেক্ট কি আছে, এর ভালো ফলাফলটা আমরা দেখলাম যে হ্যাঁ, অবশ্যই এটা কিওর করা যেতে পারে কোভিড-19 এই টেকনোলজির দ্বারা। কেন, এটা পূর্বেও কিন্তু এই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। যেমন আমরা স্নেক বাইটের ক্ষেত্রে বললাম যে অ্যান্টিভেনাম অ্যান্টিডোট দেওয়া হয়, সেটা এই প্লাজমা থেরাপি টেকনোলজির মাধ্যমে। এছাড়া আমরা পড়লাম যে এটার যে ভয়ঙ্কর একটা দিক, সেটা ভয়ঙ্কর না হলেও একটা কিন্তু মানে হিউম্যান হেলথের জন্য একটুখানি ডেঞ্জারাস হলেও হতে পারে।